হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিয়মিত যেমন চলছে তেমন চলবে। টার্গেট এসএসসির ইউটিউবে নতুন চ্যানেল রাইস এডুকেশনের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এখানে নিয়মিত স্টাফ সিলেকশন কমিশনসের যে এক্সামগুলো রয়েছে সেগুলোর কথা মাথায় রেখে ক্লাস হচ্ছে। সমস্ত টিচাররা এখানে একদম টপিক স্পেসিফিক ক্লাস নিচ্ছে। তোমরা ক্লাসগুলোকে রেগুলার বেসিসে ফলো করো, বন্ধুদের সাথে চ্যানেলটার কথা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমরা বেশ কয়েকটা ক্লাস ধরে স্টাফ সিলেকশনসের যে স্পেশাল এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত এলাকাগুলো থেকে আমরা অন্যান্য পরীক্ষাতে ইকোনমিক্সে খুব একটা কোয়েশ্চেন আসতে দেখি না, আমরা সেই জায়গাগুলোর উপরে আলোচনা করছি। আজকের আলোচনাটাকেও আমরা সেই রকমভাবেই এগিয়ে নিয়ে যাব। আশা করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা বা এমসিকিউ ডিসকাস করব সেটা তোমাদের এই জায়গাটাকে প্রিপেয়ার করতে হেল্প করবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো ক্লাস মূলত দুটো বিষয় হবে, একটা হচ্ছে টপিকটাকে আমি প্রথমে ডিসকাস করে দেবো, আর সেই টপিকের ওপরে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য দেবো। আশা করি আমার কথা নতুন করে বলার কিছু নেই। আমি এই রাইস এডুকেশনের প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি, ইকোনমিক্সের সমস্ত ধরনের ক্লাসই আমি নিয়ে থাকি। তো স্টাফ সিলেকশনের এখানেতে যে ক্লাসগুলো মূলত নেওয়া হচ্ছে সেগুলো মাইক্রো ইকোনমিক থিওরির ওপরে বেস করে। তো মাইক্রো ইকোনমিক থিওরির মধ্যে আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এর আগের যে সেশনটা তোমরা ফলো করেছো বা করবে, সেই সেশনটাতে থিওরি অফ ডিমান্ডের ওপরে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম ডিমান্ড কাকে বলে, ডিমান্ড জিনিসটা কি, ল অফ ডিমান্ড কাকে বলে, লয়ের এক্সেপশনসগুলো কীরকম হয়, ডিমান্ড কার্ভ কীরকম দেখতে হয়। তো সেইটারই ওপরে বেস করে আমরা সেটার নেক্সট লেভেল ডিসকাশনটা আজকে করব, সেটার নাম হলো ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মধ্যে আমরা প্রথমে একটুখানি দেখে নিই এর আগের দিনের মতোই ডিমান্ডের কনসেপ্টটা কি। এর আগের দিনও আমরা এই স্লাইডটা আলোচনা করেছিলাম, যেখানে আমরা কথা বলেছি ডিমান্ড কাকে বলে এই বিষয়টা নিয়ে, যেখানে আমরা বলছি ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। অর্থাৎ চাহিদা বলতে আমরা এখানে বুঝি কোনো একটা জিনিসকে অ্যাভেল করার ক্ষমতা। ধরা যাক তুমি চাইছো যে তোমার একটা ফেরারি গাড়ি থাকুক, এটা তোমার উইশ, এটা তোমার ওয়ান্ট, এটা ডিমান্ড নয়। এই উইশ বা ওয়ান্টটাকে ফুলফিল করার জন্য তোমার কাছে যখন পারচেজিং পাওয়ার থাকে, তখন আমরা সেই পারচেজিং পাওয়ারটাকে যখন এক্সারসাইজ করি সেটাকে আমরা ডিমান্ড বলে থাকি। সেই জন্য প্রথমে যখন তুমি ভাবছো যে তোমার একটা বাইসাইকেল থাকবে, সেটা তোমার ডিজায়ার। এই বাইসাইকেলটাকে পারচেস করার মতো পাওয়ার যখন তুমি অ্যাভেল করো সেটা তখন ওয়ান্ট। আর সেই পারচেজিং পাওয়ারটাকে যখন তুমি এক্সারসাইজ করো তখন আমরা সেটাকে বলি ডিমান্ড। এর আগের দিনও বলেছিলাম, আরেকবার মনে করিয়ে দিই, ডিমান্ডের নর্মাল ডেফিনেশন আমরা বলে থাকি হিউম্যান ওয়ান্ট সাপোর্টেড বাই পারচেজিং পাওয়ার। অলরাইট, তো এই ডিমান্ডের ওপরে বেস করেই আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে একটা নর্মাল ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং দেখতে হয়। আশা করি মনে আছে সবার। আমি একবার জাস্ট রিক্যাপ করিয়ে দিই যে একটা নর্মাল ডিমান্ড কার্ভ, যেটা কিনা প্রাইস এবং কোয়ান্টিটি অ্যাক্সিসেতে আমরা ড্র করি, সেই প্রাইস কোয়ান্টিটি অ্যাক্সিসের মধ্যে একটা নর্মাল ডিমান্ড কার্ভ এরকম ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে। বাংলায় বললে ইলাস্টিসিটি কথাটার মানে দাঁড়ায় স্থিতিস্থাপকতা। এই ইলাস্টিসিটি কথাটা আমরা এখানে ইকোনমিক্সে যেভাবে ডিফাইন করি বা যেভাবে আলোচনা করি, সেখানে ইলাস্টিসিটি ডিফাইন করে রেসপন্সিভনেস, রেসপন্স করার ক্ষমতা। তাহলে কার রেসপন্সিভনেস নিয়ে আমরা কথা বলছি? ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে আমরা রেসপন্সিভনেস অফ ডিমান্ড এটা নিয়ে কথা বলছি। চাহিদার রেসপন্সিভনেস নিয়ে আলোচনা করব, চাহিদার রেসপন্স করার ক্ষমতা নিয়ে আলোচনা করব। তো এই চাহিদা বা ডিমান্ড এটা মূলত কার ওপরে দাঁড়িয়ে থাকে? আমরা এখানে গ্রাফ থেকেই দেখতে পাচ্ছি যে মূলত এটা দাঁড়িয়ে থাকে প্রাইসের ওপরে। তার মানে এই যে ডিমান্ডের রেসপন্সিভনেসটা আমরা মেজার করব, এটা কার রেসপেক্টে মেজার করব? না প্রাইসের চেঞ্জের রেসপেক্টে। আমরা যখন ল অফ ডিমান্ড বা এর আগের দিনও ডিমান্ড জিনিসটা পড়লাম, সেখানে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে কোনো জিনিসের দাম যদি বাড়ে তাহলে সেই জিনিসের কোয়ান্টিটি ডিমান্ড কমে, এটা আমরা পড়েছিলাম। যখন আমরা এবার ডিমান্ডের রেসপন্সিভনেস নিয়ে কথা বলছি, তখন আমরা কি বলছি? আমরা বলছি
দাম যদি 10% বাড়ে তাহলে ডিমান্ড 5% কমে, না 10% কমে, নাকি 50% কমে? তার মানে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হবে, এটা আমরা আগের দিন পড়েছি। আজকে বলছি কতটা পরিবর্তন হবে। দাম বাড়লে চাহিদা কমবে, এটা ল অফ ডিমান্ড। কতটা কমবে চাহিদা, এটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো এই যে কতটা ডিমান্ড কমছে, হাউ মাচ, এটাকে আমরা বলছি রেসপন্সিভনেস। আশা করি বোঝা গেল যে প্রাইস বাড়লে ডিমান্ড তো কমবে, কতটা কমবে, কম কমবে, বেশি কমবে, সমান কমবে, একদম কমবে না, ভীষণ কমে যাবে। এই যে কতটা কমবে এটাকে বলছি আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সেই কারণের জন্যই আমাদেরকে বুঝতে হবে যে দাম বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জটা কতটা, এই ডিগ্রিটা হচ্ছে রেসপন্সিভনেস বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা যদি একটু ডেফিনেশনটা দেখে নিই তাহলে কি বলছে এখানে, বলছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ চেঞ্জ ইন ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ চেঞ্জ ইন ডিমান্ড ডিউ টু চেঞ্জ ইন ডিটারমিনেন্টস লাইক প্রাইস, ইনকাম, এটসেট্রা। অলরাইট, এবার এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা নিয়ে আমরা কথা বললাম যে দামের সাথে চাহিদার কীরকম রিলেশন, এই জায়গাতে মনে রাখতে হবে যে একটা জিনিসের ডিমান্ড শুধু চাহিদার উপর নির্ভর করে না। আমরা পড়েছিলাম যে একটা জিনিসের ডিমান্ড একটা লোকের ইনকামের ওপর ডিপেন্ড করে, সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি গুডসের দামের ওপর নির্ভর করে, টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের ওপর নির্ভর করে। সুতরাং সেই জিনিসগুলোর সাথেও ডিমান্ডের রেসপন্স কীরকম সেটাকেও আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মধ্যে আলোচনা করব। তো সেইটারই রেসপেক্টে এখানে দেখতে পাবে যে প্রথমে আমরা যে টাইপটা পড়লাম সেটা হলো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে আমরা কি করলাম না, কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জ আমরা মেজার করলাম উইথ রেসপেক্ট টু প্রাইস। অলরাইট, 2 নম্বরে বলছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। নাম থেকেই বোঝা যাচ্ছে এক্ষেত্রে আমরা ডিমান্ডের চেঞ্জটা মেজার করব উইথ রেসপেক্ট টু ইনকাম, অর্থাৎ ইনকাম বাড়লে কোনো জিনিসের ডিমান্ড বাড়ছে না, কমছে নাকি একই থাকছে। আর একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা আমরা মেজার করব উইথ রেসপেক্ট টু প্রাইস অফ রিলেটেড গুডস। রিলেটেড গুডসের প্রাইস বাড়ছে না কমছে, অর্থাৎ কমপ্লিমেন্টারি গুডসের দাম বাড়লে বা কমলে আমি যে প্রোডাক্টের কথা বলছি তার ডিমান্ডটা কিভাবে চেঞ্জ হয়, সাবস্টিটিউট গুডসের দাম বাড়লে বা কমলে কিভাবে চেঞ্জ হয়, সেইটাকে আমরা এখানে বলছি ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সো অল টুগেদার আমরা এখানে 3টে ডিমান্ড দেখতে পেলাম। একটাকে বলছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটাকে বলছি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর একটাকে আমরা বললাম ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অলরাইট, এবার আমরা আলোচনা করব প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে। অলরেডি আমি ইলাস্টিসিটির ইন্ট্রোডাকশনে বললাম যে দাম বাড়ার সাথে সাথে চাহিদার যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলি। সেই জন্য আমরা যদি একদম ডেফিনেশনটাতে যাই তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলছে, রেশিও অফ, মনে রাখবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড একটা রেশিও, কার বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জ কার রেসপেক্টে, বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, দামের রেসপেক্টে কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলি। এটাকে যদি আমরা একটুখানি ফর্মুলার আকারে লিখি, এটা খানিকটা এখানে যেটা লেখা রয়েছে সেই রকম দেখতে হবে। যেখানে বলছে পিইডি, যেটা ডিনোট করছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, রেশিও যেহেতু সেই জন্য ওপরে নিউমারেটরে আমরা রাখবো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, আর সেটা কার রেসপেক্টে মেজার করব না পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটার রেসপেক্টে মেজার করব। তার মানে ওপরে থাকছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, নিচেতে থাকছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। অলরাইট,
এবার আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটাকে একটু ম্যাথামেটিক্যালি ডিরাইভ করে দেওয়া রয়েছে। এখানে যথারীতি আগেরটাতেও যেটা লেখা ছিল সেটাই লেখা আছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এবার এই যে চেঞ্জ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জটাকে আমরা লিখতে পারি ডেল্টা কিউ বাই কিউ। তার মানে এখানে কি লেখা রয়েছে? লেখা রয়েছে ডেল্টা কিউ বাই কিউ। এটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জ। এর সাথে কি বলেছে না পার্সেন্টেজ চেঞ্জ। সুতরাং এটাকে আমরা কিসে নেব না পার্সেন্টেজে নেব ইনটু 100। এরই সাথে বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সুতরাং আমরা কিভাবে লিখব যে চেঞ্জ ইন প্রাইস মানে ডেল্টা পি বাই পি। এটা আমরা অনেকেই জানি ডেল্টা কিউ বা ডেল্টা পি, এই ডেল্টাটা অ্যাকচুয়ালি একটা স্মল অ্যামাউন্টের চেঞ্জকে ডিফাইন করে। সুতরাং সেই চেঞ্জটাকে আমরা এখানে লিখছি কোয়ান্টিটির বেলাতে ডেল্টা কিউ দিয়ে, প্রাইসের বেলাতে ডেল্টা পি দিয়ে। তাহলে তলাতেও দেখো পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস বলা ছিল, সুতরাং এখানেও আমরা লিখলাম 100। তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম সেটা কি হলো খেয়াল করো, 100 কেটে গেল। কেটে যেতে আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড সেটাকে লিখলাম ডেল্টা কিউ বাই কিউ, আর তলাতে পেলাম ডেল্টা পি বাই পি। কেন না 100 নিউমারেটর ডিনোমিনেটর ক্যান্সেল আউট করে গেছে। এবার আমরা এখান থেকে পাচ্ছি ডেল্টা কিউ বাই কিউ। আমি যদি ডিভাইড সাইনটা দিয়ে লিখি তাহলে এটাকে লিখব, রেশিওটাকে ডিভাইড সাইন দিয়ে লিখলে ডেল্টা পি বাই পি। এবার আমি এটাকে যেহেতু ডিভাইড সাইন ইউজ করেছি এটা উল্টে যাবে, সুতরাং ডেল্টা কিউ বাই কিউ ইনটু পি বাই ডেল্টা পি। তাহলে এই জায়গাটাকে এবার আমরা একটু সাজিয়ে লিখতে পারবো কিভাবে। ওপরে লিখছি যেখানে লিখব ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। সুতরাং আমরা এখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে ফর্মুলাটা পেলাম সেটা আমাদের এটা মুখস্থ রাখতে হবে, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। অলরাইট, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, এটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ম্যাথামেটিক্যাল ফর্মুলা, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস। অলরাইট, তাহলে আশা করবো এই ফর্মুলার ডেরিভেশনটা তোমাদের বুঝতে অসুবিধা হলো না। যদি অসুবিধা হয় এখানে এটাকে যেভাবে বলেছি আরেকবার দেখবে, দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, এবার একটুখানি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কতগুলো টাইপে চলে আসি। যেখানে দেখো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে ব্রডলি 5টা ভাগে ক্লাসিফাই করা রয়েছে। প্রথমে আমরা কথা বলছি পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। কথাটা শুনে কি বোঝা যাচ্ছে? পারফেক্টলি ইনইলাস্টিক তার মানে ডিমান্ডটার কোনো রেসপন্সই নেই, ডিমান্ডের কোনো রেসপন্স নেই। তার মানে আমরা যে ডেফিনেশনটা পড়লাম পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের ডেল্টা কিউ, এটা ইনটু ডেল্টা পি, যেটা ডিমান্ডের কোনো রেসপন্স নেই মানে ডেল্টা কিউ উইল বি 0। ডেল্টা পিতে তুমি যে কোনো ভ্যালু নাও না কেন, তাহলে 0 বাই সামথিং কিছু করলে ইপির ভ্যালুটা কি বেরোবে না 0। সুতরাং যদি দেখা যায় পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, তখন প্রাইস ইলাস্টিসিটির ভ্যালুটা হবে একটা বড় গোল্লা 0। সেরকমভাবেই যদি কখনো দেখা যায় যে ডিমান্ড যতটা চেঞ্জ হচ্ছে সেটা এক্স্যাক্টলি প্রাইসের চেঞ্জের সমান, সুতরাং এখানে যদি দেখা যায় ডেল্টা পি প্রাইস 5 ইউনিট চেঞ্জ করেছে আর কোয়ান্টিটিও 5 ইউনিট চেঞ্জ করেছে, তাহলে ক্যান্সেল আউট করে ইপির ভ্যালু কত হয়ে যাবে 1। তখন আমরা এটাকে বলবো ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। ঠিক একইভাবে যদি কখনো দেখা যায় যে ইপির ভ্যালুটা ডেল্টা কিউ ধরা যাক 10 ইউনিট চেঞ্জ হলো আর ডেল্টা পি এটা 5 ইউনিট চেঞ্জ হলো, তার মানে যে পরিমাণ দাম পাল্টেছে ডিমান্ড তার থেকে বেশি রেটে পাল্টেছে, এটাকে আমরা বলবো, খেয়াল করে দেখো ভ্যালুটা 2, সুতরাং এটা গ্রেটার দ্যান 1, তখন আমরা এটাকে বলবো রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড, যখন ইপির ভ্যালুটা গ্রেটার দ্যান 1। ঠিক একইভাবে
যদি কখনো দেখা যায় এর উল্টোটা হলো, অর্থাৎ কোনোভাবে ডেল্টা কিউ এর ভ্যালু 5 আর ডেল্টা পি এর ভ্যালু যদি 10 হয়ে যায়, দেখতে পাচ্ছ ভ্যালুটা হাফ হয়ে যাচ্ছে, তার মানে এটা লেস দ্যান 1, তখন আমরা এটাকে বলবো রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের এখানে বেশ কতগুলো নেচার আমরা দেখতে পেলাম। এই জিনিসটা কি যদি এবার আমরা একটুখানি গ্রাফিক্যালি দেখি, তাহলে একটুখানি দেখো কিভাবে জিনিসটা এগোয়। দেখতে পাচ্ছ এখানে আমরা ফর্মুলাতে কি লিখেছিলাম ইপি ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নেওয়া যাক, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। ধরা যাক প্রাইস এটা, কোয়ান্টিটি এটা। দাম কোনো একটা জিনিসের 100 টাকা, চাহিদা 50, দাম বেড়ে 110 হলো কিন্তু চাহিদা 50ই রয়ে গেল। তাহলে তুমি বলো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড তোমার কি হলো? 0। আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস তোমার কি হলো? 10। তাহলে 0/10 করলে ভ্যালু কত বেরোলো? 0। একটু আগেই আমি বলেছি ইপির ভ্যালু যখন 0, তার মানে প্রাইসের চেঞ্জে কোয়ান্টিটি ডিমান্ড এখানে চেঞ্জই করেনি, 50ই থেকে গেছে। সেই জন্য ইপির ভ্যালু এখানে 0 বেরিয়েছে, এবং এটাকে আমরা বলছি পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এই যে চারটে ডেটা আমরা পেলাম প্রাইস এবং কোয়ান্টিটির, এটাকে যদি গ্রাফিক্যালি প্লট করা হয় তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে ভার্টিক্যাল অ্যাক্সিসেতে থাকবে প্রাইস, হরাইজন্টাল অ্যাক্সিসেতে থাকবে কোয়ান্টিটি। ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস আর হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটির মধ্যে আমরা প্রাইসটাকে চেঞ্জ করলেও ডিমান্ডে কোনো চেঞ্জ করতে পারবো না। ডিমান্ড চেঞ্জই হয়নি, 50 ইউনিটই রয়ে গেছে। সুতরাং যে দুটো পয়েন্ট আমরা এখানে পাবো, সেই দুটো পয়েন্টকে কানেক্ট করলে ডিমান্ড কার্ভ আমরা পাবো ভার্টিক্যাল স্ট্রেট লাইন। ভার্টিক্যাল স্ট্রেট লাইন। এই ভার্টিক্যাল স্ট্রেট লাইনের ঘটনা আমরা কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পাবো? যে দাম 1000 বাড়লেও আমরা ডিমান্ডটাকে বাড়াবো না, কমাবো না। মনে রাখবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ডিমান্ড ফর সল্ট, ডিমান্ড ফর মেডিসিন, সল্ট অন মেডিসিন, এইগুলোকে আমরা পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডের এক্সাম্পল হিসেবে নিয়ে থাকি। অলরাইট, এবার আমরা চলে যাই পরেরটাতে, যেখানে রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ডের কথা বলা হচ্ছে। অর্থাৎ আগের ডেফিনেশন অনুযায়ী যদি আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের এক্সাম্পলটা নিই প্রাইস এবং কোয়ান্টিটির, যেখানে কোনো একটা জিনিসের দাম 100, ডিমান্ড 50, দামটাকে আমরা বাড়িয়ে 120 করলাম, তাহলে ডিমান্ড ন্যাচারালি কমবে, কমে দেখা গেল স্লাইটলি কমে 45 হয়েছে। তাহলে তুমি খেয়াল করো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড 50-এ 5 মানে 100-এ 10, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বললে 10% আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস বললে 20%। সুতরাং এখানে ভ্যালুটা বেরোলো হাফ, তার মানে এটা লেস দ্যান 1। তাহলে 1-এর থেকে ছোট কিন্তু আগে যে 0 ছিল তার থেকে বড়। সেই কারণের জন্য এটাকে আমরা পারফেক্টলি ইনইলাস্টিক বলবো না। পারফেক্টলি বলতাম কখন? যখন ইপির ভ্যালুটা 0 আসছিল, এর আগের বারেতে যেটা হয়েছিল, এখানে ইপির ভ্যালু 0 বেরিয়েছিল, সেই জন্য এটা পারফেক্টলি ইনইলাস্টিক ছিল। কিন্তু এবারে আমাদের ভ্যালু কত বেরিয়েছে? হাফ, তার মানে এটা পারফেক্টলি ইনইলাস্টিক নয়, রিলেটিভলি ইনইলাস্টিক। সেই কারণটার জন্যই দামটা এখানে বুঝতে পারছো অনেকটা বেশি কমানো হয়েছে, সেই তুলনাতে ডিমান্ডটা তুলনায় কম বেড়েছে। সেই জন্য এখানে ডিমান্ড কার্ভটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং স্টিপ কার্ভ হবে। সেই জন্য এটাকে বলছে রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। এইটা আমরা কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পাবো? আমাদের জন্য এসেনশিয়াল প্রোডাক্ট, কিন্তু সেটার ডিমান্ড অল্প হলেও একটু কমানো যাবে, লাইক ফুড, লাইক ফুয়েল। তো এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা সেই জন্য রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ডের ক্যাটাগরিতে রাখবো। নেক্সট এবার আমরা চলে যাই ইউনিটারি ইলাস্টিক ডিমান্ডে। ইউনিটারি ইলাস্টিক ডিমান্ডের রেফারেন্সে
ইউনিটারি ইলাস্টিক ডিমান্ডের রেফারেন্সে আবার একই কথা বলার, ইপি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, ডিমান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা করে যদি ভ্যালুটা 1 আসে তখন আমরা সেটাকে বলি ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। এটার ক্ষেত্রে এই যে ডিমান্ড কার্ভটা, এটা একটা বিশেষ ধরনের দেখতে ডিমান্ড কার্ভ হয়, এটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা। রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা। কোনো রিয়েল লাইফ এক্সাম্পল আমরা পাই না, কিন্তু ডিমান্ড যদি ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড হয় ডিমান্ড কার্ভটা এরকমই দেখতে হবে। অলরাইট, চলো এবার আমরা চলে যাচ্ছি রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড। রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পলটা নিই তাহলে কীরকম দাঁড়াবে? সেই প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের এক্সাম্পলটা নাও, যেখানে প্রাইস 100, কোয়ান্টিটি ডিমান্ড 50, দামটাকে বাড়িয়ে 100 থেকে 110 করা হলো এবং এর ফলে ডিমান্ডটা কমে ধরা যাক 30 হয়ে গেল। তাহলে তোমার ফর্মুলা অনুযায়ী ইপিতে আমাদের ফর্মুলা কি ছিল? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড এক্ষেত্রে কত? 50-এ 20 হলে 100-এ 40%, সুতরাং ওপরে 40% চলে গেল। আর এখানে প্রাইসের চেঞ্জ 100-তে কত না 10%, তাহলে নিচেতে 10% চলে এলো। তাহলে এখানে ভ্যালুটা দেখতে পাচ্ছ 4, তার মানে অবশ্যই করে ভ্যালুটা 1-এর বড়। তাহলে 1-এর থেকে বড় যখন ইলাস্টিসিটি হয়ে গেল এটাকে আমরা তখন কি বললাম? রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড। সেই জন্য এক্ষেত্রে দেখতে পাচ্ছ দামটা যতটা বাড়ানো হলো ডিমান্ড তার থেকে অনেক বেশি কমে গেল। সেই জন্য ডিমান্ড কার্ভটা অনেক বেশি ফ্ল্যাট, ডাউনওয়ার্ড স্লোপিং কিন্তু অনেক ফ্ল্যাট। এই ধরনের ডিমান্ড আমরা মোটামুটি ইলাস্টিসিটি কোন ধরনের প্রোডাক্টে দেখতে পাবো? লাক্সুরিয়াস আইটেমস, যেগুলোর ডিমান্ড দাম একটু বাড়লেই আমরা অনেকটা কমাতে পারবো, বিকজ দোজ আর ফর অ্যাডিশনাল কনজামশন, নেসেসারি নয়। অ্যাডিশনাল কনজামশন হলেই দাম একটু বাড়লে আমরা চাহিদা অনেকটা কমানোর মতো অবস্থায় থাকি। সেই জন্য লাক্সুরিয়াস আইটেমসের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড রিলেটিভলি ইলাস্টিক হয়। আর লাস্ট আমরা এখানে যে আলোচনাটা দেখতে পাচ্ছি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে গল্পটা যেরকম দাঁড়াবে সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এই ফর্মুলা অনুযায়ী দাম 100, ডিমান্ড 50, ডিমান্ড 50 থেকে কমে 40ই হোক বা 50 থেকে কমে বেড়ে 60ই হোক, প্রাইস 100-100ই থেকে যাবে। তাহলে দামের পরিবর্তন যদি কোনোভাবেই না হয়, ডিমান্ড যা খুশি হয়ে যাবে একটা সার্টেন প্রাইসেতে, তার মানে এখানেতে ডিমান্ডের পুরো ছুট আছে, পুরো ফ্রিডম আছে চেঞ্জ হওয়ার অ্যাট আ গিভেন প্রাইস। যে কোনো কোয়ান্টিটি আমরা ডিমান্ড করতে পারবো অ্যাট আ গিভেন প্রাইস। সেইটা যখন ঘটে যায় তখন আমরা দেখতে পাই পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের ভ্যালু ক্যান বি এনিথিং, বাট পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসটা হয়ে যায় বিগ জিরো। তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো মানে ভ্যালুটা আনডিফাইন্ড বা আমরা এটাকে বলি ইনফাইনাইট। তো যখন এই প্রাইস ইলাস্টিসিটির ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায় আমরা এটাকে বলবো পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। অলরাইট, তো ন্যাচারালি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ যদি আমরা আঁকতে চাই, প্রাইসের আমরা এখানে একটাই ভ্যালু পেয়েছি সেটা 100, সুতরাং এই জায়গাটাতে এসে 100টাকে পুট করে দিয়ে তুমি কোয়ান্টিটিকে যাই রাখো না কেন ডিমান্ড কার্ভটা একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন হয়ে যাবে। তো এই হরাইজন্টাল স্ট্রেট লাইন ডিমান্ড কার্ভটা একটা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের ডিমান্ড কার্ভ। অলরাইট, আশা করব এই পারফেক্টলি ইলাস্টিক আশা করব এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে টাইপগুলো আমরা এখানে আলোচনা করলাম সেগুলো ভালো করে বুঝতে পেরেছো। অলরাইট, প্রত্যেক দিনের মতো তোমাদের আবার একবার মনে করিয়ে দিই যে আমাদের রাইস স্মার্ট যে অনলাইন প্ল্যাটফর্মটা রয়েছে সেখানেতে স্টাফ সিলেকশনের CHSL, CGL, MTS এর পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে একটা কোর্স কন্টিনিউয়াসলি চলছে। যারা ওই কোর্সটাতে ভর্তি হতে চাইবে তোমাদের ডিটেলসটা নিচেতে দেওয়া ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের ফর্মটা ফিল আপ করে তোমাদের ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করো, আমাদের এখান থেকে তোমার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। সুতরাং এখানে CHSL, CGL এই কোর্সের একটা সুযোগ তোমাদের কাছে রয়েছে। যাদের মনে হচ্ছে যে আমরা একটা গাইডেড
ট্রেনিং চাইছি, একটা প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে পরীক্ষাটা দিতে চাইছি, তাদের জন্য এটা একটা বেটার অপশন। বাড়ি বসে অনলাইন ক্লাসগুলোকে অ্যাভেল করতে পারবে, নিজেদের ফ্লেক্সিবল টাইমিং তোমরা চুজ করতে পারবে, তোমাদের কাছে নানান ধরনের ফ্যাসিলিটিও রয়েছে এখানে। চলো এবার আমরা কথা বলি এই যে টপিকটা আমরা পড়লাম সেটার ওপরে কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, মানে আগে এই এরিয়াগুলো থেকে স্টাফ সিলেকশনের পরীক্ষাতে কেমন কোয়েশ্চেন এসেছে সেগুলো নিয়ে। প্রথমে দেখো এখানে লিখেছে হোয়াট ইজ পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। একটু আগে আমরা আলোচনা করেছি, একবার চেষ্টা করে দেখতে পারো পারফেক্টলি ইনইলাস্টিক মানে কি, কোনটা চেঞ্জ হবে না, প্রাইস না ডিমান্ড। সহজ কথায় বলতে গেলে ইনইলাস্টিক ডিমান্ড তার মানে ডিমান্ড ইজ ইনইলাস্টিক, তাহলে কে চেঞ্জ হচ্ছে না, ডিমান্ড চেঞ্জ হচ্ছে না। কোয়েশ্চেনের মধ্যেই ভালো করে পড়লে উত্তরটা পেয়ে যাব। তাহলে ডিমান্ড চেঞ্জ হচ্ছে না কার রেসপেক্টে, অবশ্যই করে প্রাইসের রেসপেক্টে। অপশনসগুলো কি রয়েছে, ডিমান্ড ডাজন্ট চেঞ্জ উইথ দ্য প্রাইস, ডিমান্ড চেঞ্জ উইথ দ্য প্রাইস, চেঞ্জ ইন ডিমান্ড ইজ ইকুয়াল টু প্রাইস, ডিমান্ড চেঞ্জেস ইনফাইনাইটলি। যদি দেখা যায় ইনইলাস্টিক ডিমান্ড মানে ডিমান্ড চেঞ্জ হতে নারাজ, তখন আমরা এটাকে বলছি ডিমান্ড ডাজন্ট চেঞ্জ উইথ দ্য প্রাইস। সেই জন্য আমাদের পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডে আনসার হয়ে যাবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছ, প্রশ্নটাকে একটু অ্যানালাইজ করলে আনসারটা পেয়ে যাওয়া যাবে। 2 নম্বর কোয়েশ্চেনে যাই, বলছে হোয়াট ডাজ লো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর আ কমোডিটি শো। অর্থাৎ কোনো একটা কমোডিটির ক্ষেত্রে যদি প্রাইস ইলাস্টিসিটিটা লো হয়, কোথায় গেল, প্রাইস ইলাস্টিসিটিটা যদি লো হয় তাহলে লো প্রাইস ইলাস্টিসিটি মানে প্রোডাক্টটা কি লাক্সারিয়াস গুড, প্রোডাক্টটা কি নেসেসারি গুড, প্রোডাক্টটার কি কোনো গুরুত্ব নেই নাকি প্রোডাক্টটা ইনফিরিয়ার গুড। আমরা একটু আগে পড়লাম যে সল্ট বা পড়লাম মেডিসিন, এগুলোর বেলায় পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড ছিল। পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডটা তো লো প্রাইস ইলাস্টিসিটিরই কাছাকাছি। তাহলে এই সল্ট বা মেডিসিন এটা কি লাক্সারি আইটেম না নেসেসারি আইটেম না ইনফিরিয়ার আইটেম? কমন সেন্স বলে এগুলো নেসেসারি। নুন ছাড়া কোনো খাবার খাওয়া যাবে না, আর ওষুধ ছাড়া মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে লো ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা নেসেসারি গুডের ক্ষেত্রে দেখতে পাবো, আর লাক্সারি গুডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হাই ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইপি দিয়ে এটাকে ডিনোট করলাম। অলরাইট, চলো 3 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, বলছে লাক্সারি গুডস টেন্ড টু হ্যাভ, আমি অলরেডি বলে দিয়েছি, তোমরাও এখানে বলতে পারবে লাক্সারি গুডস টেন্ড টু হ্যাভ ইনইলাস্টিক ডিমান্ড, ইলাস্টিক ডিমান্ড, ইউনিটারি ডিমান্ড, নান অফ দিস। লাক্সারি গুড মানে সহজেই যেটার ডিমান্ডকে বাড়ানো কমানো যাবে, লাক্সারি আইটেম, অ্যাডিশনাল কনজামশন, নট নেসেসারি, তার মানেই হচ্ছে এটা অনেক ফ্লেক্সিবল ইন টার্মস অফ মাই ডিমান্ড। তো সেই কারণের জন্যই এই ডিমান্ডটা অনেক বেশি ইলাস্টিক হবে। নেসেসারি গুড হলে অবশ্যই করে এটা ইনইলাস্টিক ডিমান্ড হতো। আচ্ছা, এখানে তো ইয়ারটাও মেনশন করে দেওয়া রয়েছে, কবে কোয়েশ্চেনটা এসেছে। বলছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার্স দ্য রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ডেড অফ আ গুড টু, ওকে, চেঞ্জ ইন দ্য প্রাইস অফ দ্য গুড, চেঞ্জ ইন দ্য প্রাইস অফ সাবস্টিটিউট, চেঞ্জ ইন দ্য প্রাইস অফ দ্য কমপ্লিমেন্ট, চেঞ্জ ইন দ্য জয়েন্ট প্রোডাক্ট। ইলাস্টিসিটি অফ ডিমান্ড প্রাইমারিলি যখন আমরা মেজার করব, সবসময় জানবে আমরা এটাকে মেজার করব প্রাইসের রেসপেক্টে। সেই কারণটার জন্য এখানেতে আনসারটা হয়ে যাচ্ছে চেঞ্জ ইন দ্য প্রাইস অফ দ্য গুড। অলরাইট, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ আ গুড বললে প্রাইসের রেসপেক্টে ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে মেজার করতে হয়। তার কারণ মনে করলে দেখতে পাবে, আমরা আগেও আলোচনা করেছি, কোয়ান্টিটি ডিমান্ড মানে এক্ষেত্রে আমরা অ্যালাউড উইথ চেঞ্জ ইন প্রাইস, চেঞ্জ ইন প্রাইস। আমরা কিন্তু টেস্ট, ইনকাম এগুলোকে অ্যালাউ করতে পারবো না, এগুলোকে চেঞ্জ করতে পারবো না। সেই কারণের জন্য প্রাইসের চেঞ্জের রেসপেক্টে ডিমান্ডটাকে চেঞ্জ করাতে হবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনেতে কি বলেছে, বলছে which of the following is having elastic demand? দেখে নাও, ইলেকট্রিসিটি, মেডিসিন, রাইস, ম্যাচ বক্সেস। কোন জিনিসটা না হলেও চলে যাবে? মেডিসিন অবশ্যই করে এটা নেসেসারি গুড। পাওয়ার বা ইলেকট্রিসিটি এটাও আমাদের কাছে আজকালকার দিনে নেসেসারি। রাইস তো বটেই, নাহলে খাবো কি? কিন্তু খেয়াল করে দেখো, দেশলাই বাক্স না হলে কি একটা মানুষের জীবন চলবে না?
তুমি বলবে যে কি করে চলবে, আগুন আগুন, কিন্তু আগুন তো শুধুমাত্র দেশলাই বাক্স থেকেই জেনারেট করবে এরকমটা নয়, দেয়ার আর ভেরিয়াস সোর্সেস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেশলাই কাঠি যদি কোনোভাবে দাম বেড়ে যায়, আমরা দেশলাই কাঠি কিনবো না, আমরা লাইটার কিনে নেবো, আমরা অন্য আর একটা সোর্স তৈরি করে নেবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইলাস্টিক ডিমান্ড যদি আমাদের বলে, আমরা তখন মনে করছি ম্যাচ বক্স ইজ দ্য আনসার। অল রাইট, নেক্সট কোয়েশ্চেন, ইলাস্টিসিটি এক্সপ্রেসড বাই দ্য ফর্মুলা, এটা ভালো করে ফলো করো, ভালো করে ফলো করো। ইলাস্টিসিটি লাইজ উইদিন 0 to 1, এটাকে আমরা কি বলবো? ভালো করে কোয়েশ্চেনটা পড়লেই বোঝা যাবে, আমরা আগেই আলোচনা করেছি। পারফেক্টলি ইলাস্টিক, রিলেটিভলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, রিলেটিভলি ইনইলাস্টিক। ইলাস্টিসিটির ভ্যালু 0 নয়, 1 নয়, ইনফিনিটিও নয়, 0 আর 1-এর মাঝখানে। পারফেক্টলি ইলাস্টিক যদি হতো তাহলে ইপির ভ্যালু হতো ইনফিনিটি। রিলেটিভলি ইলাস্টিক যদি হতো তাহলে ইপির ভ্যালু হতো গ্রেটার দ্যান 1। পারফেক্টলি ইনইলাস্টিক যদি হয় তাহলে হবে ইপির ভ্যালু 0। রিলেটিভলি ইনইলাস্টিক যদি হয় তাহলে হবে 0 to 1। অলরাইট, তাহলে পারফেক্টলি ইলাস্টিক, তার মানে আমাদের এখানে যেটা রয়েছে সেটা কোন অপশনটাকে মেলালো? অপশন ডিটাকে। সো রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড হলে ইপির ভ্যালু 0-এর থেকে বড় হবে, 1-এর থেকে ছোট হবে। চলে যাই পরের কোয়েশ্চেন, বলছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইথ রেসপেক্ট টু প্রাইস, প্রাইসের রেসপেক্টে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কোনটা? পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ড বাই সাপ্লাই, সাপ্লাই বাই প্রাইস। আরে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলেছে, কোয়েশ্চেনের মধ্যেই ঢুকে আছে, তাহলে কার ইলাস্টিসিটি মেজার করব? ডিমান্ডের। সো ন্যাচারালি এই দুটো তো হবার প্রশ্নই ওঠে না। এবার জিজ্ঞাসা করেছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তো সেটা কি করে সাপ্লাইয়ের রেসপেক্টে হয়? অবশ্যই করে ডিমান্ড মানে এটা প্রাইসের রেসপেক্টে হবে। তার মানে এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে অপশন এ, তার কারণ অপশন এতেই রয়েছে এই চেঞ্জটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ ইন প্রাইস। অল রাইট, নেক্সট কোয়েশ্চেনে বলেছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, এটার মধ্যে কোনটা হবে? লাইফ সেভিং ড্রাগ, সল্ট, ফুয়েল। আমরা একটু আগেই দেখেছি ফুড আর ফুয়েল রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড, অল্প বিস্তর কনজামশন কমানো যায়, কিন্তু এই যে মেডিসিন বা সল্ট এগুলোর ডিমান্ড খুব একটা কমানো যায় না, লাগেই লাগে। তার মানে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড ছিল। এ আর বি দিয়ে দেখতে পাচ্ছ অপশন ডিতে দেওয়া রয়েছে, সুতরাং অপশন ডিতে যেটা দেওয়া রয়েছে আনসার এটা হয়ে গেল। দুটোই যেহেতু পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডের এক্সাম্পল। অল রাইট, আশা করব এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম, কোয়েশ্চেনগুলো একটুখানি অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, বুঝে বুঝে উত্তর করতে হবে। অবশ্যই করে উত্তর করার আগে প্রথমে যে ডিসকাশনটা রেখেছি সেই ডিসকাশনটাকে ফলো করবে, এবং সেই ডিসকাশনটা ভালো করে বুঝতে পারলেই কোয়েশ্চেনের উত্তরগুলো সলভ করতে পারবে। যদি অসুবিধা হয়, যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, কমেন্টেতে প্রবলেম, ডাউট এগুলোকে মেনশন করে রাখবে। আমি যখন ভিডিওটা থ্রু দিয়ে যাব তখন কমেন্টগুলো দেখলে আমি তোমাদের ফিডব্যাক জানতে পারলে আমার তোমাদের সাথে কমিউনিকেট করতে সুবিধা হবে। আজকে এতটাই রইল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।